কলকাতা ভারতবর্ষের সবচেয়ে মিস্টিরিয়াস ঐতিহাসিক শহরগুলোর মধ্যে একটি শহর। আর এই শহরের রূপ, এই শহরেই থাকা প্রত্যেকটা মানুষের কাছে আলাদা আলাদা। এই বহুরূপী শহরের ব্যস্ততা আমাকে শিখিয়েছে ছুটতে, শহরের ভিড় আমাকে মানিয়ে নিতে শিখিয়েছে, আর এই শহরের প্রতিটা অলিগলি আমাকে নতুন নতুন গল্প বলেছে। কলকাতার প্রতিটা রাস্তা, প্রতিটা ভবন যেন ইতিহাসের এক একটি পাতা। এখানকার প্রতিটা মানুষ, প্রতিটা ঘটনা যেন এক একটা রহস্যের ধাঁধা। আর এই রহস্যময় শহরের এক একটা মুহূর্ত আমাকে মুগ্ধ করেছে, আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। তাই এই বহুরূপী কলকাতা আমার হৃদয়ের শহর। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আই হোপ ইউ গাইজ আর ডুইং অ্যাবসলিউটলি ওয়েল। অ্যাকচুয়ালি এই ভিডিওটা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছে যে এই ভিডিওটা কী সম্বন্ধে হতে চলেছে। ইয়েস, এক্স্যাক্টলি, আমি কলকাতা ছাড়ছি আর এই ভিডিওটা সেই সম্বন্ধেই হতে চলেছে। কলকাতা ছেড়ে কোথায় যাচ্ছি, কোথায় রুম নিচ্ছি, এই ঘরটা কেন ছেড়ে দিচ্ছি, আর এরপরে প্ল্যান কি, প্রত্যেকটা জিনিস আমি এই ভিডিওতে এক্সপ্লেন করতে চলেছি। আর একটা কথা, লাস্ট যে দুটো ভিডিও, সেই দুটো ভিডিও যারা দেখেছো তারা নিশ্চয়ই একটু ধারণা হয়ে গেছে অলরেডি যে এই ভিডিওটা কী সম্বন্ধে হতে চলেছে। আর যারা দেখোনি তারা এই ভিডিওটা শেষ করে বাকি আগের দুটো ভিডিও দেখে নিতে পারো। এমন অনেক মানুষ আছে যারা কন্টিনিউয়াসলি আমার ভিডিও দেখছে, আমার ভিডিওতে কমেন্ট করছে। তাদের মধ্যে অনেক মানুষ আছে যারা আমাকে নতুন দেখছে বা আমার সম্বন্ধে খুব কম জানে। তো তাদের জন্য যাতে এই স্টোরিটা বুঝতে খুব ইজি হয়, এর জন্যই আমি এখানে বসে গল্পটা তোমাদের বলছি। তো প্রথম স্টেপ ছিল ঘরের জিনিসপত্র গোছানো। একদিন আগে থেকেই শুরু হয়েছে সবকিছু প্যাকিং করা। প্রত্যেকটা জিনিস, যেমন অ্যাকোস্টিক ফোম বলো বা ঘর ভর্তি যে জিনিসপত্রগুলো ছিল সেগুলোকে প্রপার প্যাকিং করে রাখা, কারণ যাতে বেরোনোর সময় তাড়াহুড়ো না লাগে। তো এর জন্য পুরো একদিন আগে থেকে প্যাকিং শুরু হয়েছে। তো এইটাকে অ্যাকচুয়ালি সাবধানে নিতে হবে, কারণ খুব বাজেভাবে ভাঙার মতো একটা জিনিসই আছে, এটা আয়না। প্রবলেম হলো বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে শীত চলছে, তো নিচেটা পুরো ভেজা। তো এইগুলো বক্স টক্স তুলে দিলে আই থিঙ্ক বক্সে ভিজে যাওয়ার চান্স আছে। বেশি জিনিসপত্র হয়ে গেছে। মিনময়ের অ্যাকচুয়ালি অফিস রয়েছে, তো মিনময় জাস্ট অফিসে বেরোলো। মিনময় আমাদের সঙ্গে থাকতে পারছে না শিফটিংয়ে। প্ল্যান ছিল সবাই একসঙ্গে শিফট করবো, কিন্তু মিনময় যেহেতু অফিস রয়েছে আর মিনময় এখানে থাকার প্ল্যান করছে, এখনও শিওর না। তো এখানকার একটা ব্যাংকে যেতে আমাকে, তো আমাকে আবার ওদের শিফট করিয়ে ও জিনিসপত্র শিফট করে তারপরে আমাকে আবার এখানে আসতে হবে। তো কলকাতা আমার লাইফের অনেক বড় একটা চ্যাপ্টার, আর এটার থেকেও বড় কথা হলো এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ছিল আমার লাইফের। এই কলকাতা চ্যাপ্টার থেকে অনেক কিছু শিখেছি। আমার এই লাস্ট 5 বছর ধরে কলকাতায় থেকে, কলকাতায় ছুটে, নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হয়ে, তো প্রত্যেকটা জিনিস আমাকে অনেক কিছু শিখিয়েছে। এই কলকাতা ছাড়া পার্টটা আমার জন্য অনেক ইমোশনাল একটা পার্ট, কারণ অনেক স্মৃতি, অনেক গল্প, অনেক কিছু আছে আমার সঙ্গে কলকাতাকে জড়িয়ে। সামনে তো ছোটোর পেছনে বসার মধ্যে একটু জায়গা হয়েছে, ও সিলিন্ডারের উপর বসে, কিন্তু বেশিক্ষণ বসে থাকতে পারবি না, ব্যথা হবে। কিন্তু কিছু একটা বিছিয়ে নে মালটার উপর। এটা এটার উপর দিয়ে যাবে না, উপর দিয়ে যাবে, পড়ে যাবে না তো। আমরা আমাদের যাত্রা শুরু করছি। শুধুমাত্র এটা যেহেতু রাখার জায়গা নেই, তো এটা কোলে রয়েছে। আমার প্রেজেন্ট ঠিকানাটা ছিল নেতাজি নগর, কলকাতা 92, আর আজ আমরা শিফট করছি বেলঘরিয়া, কলকাতা 56, যা এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরত্বে। তো ওর পেছনে বসে মাথা ঘুরতে শুরু করেছিল, আর ঠিক আছে এখনকার জন্য আমরা অল্টারনেট করছি, ওকে সামনে দিচ্ছি আর পেছনে বসছি। তো এই হলো অবস্থা। ছোটোর পেছনে বসে প্রবলেম হচ্ছিলো, এর জন্য আমি আসলাম পেছনে। কিন্তু আমারও এখন মনে হচ্ছে একটু একটু শুরু হচ্ছে, কারণ পেছনে বসাটা প্রবলেম হলো যে আমি সামনের দিকে দেখতে পাচ্ছি না। উপরটা পুরো কভার করায়, আর পেছনের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা সম্ভব না, কারণ পেছনের দিকে পেছনের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে মোটামুটি মাথা ঘুরতে শুরু করছে। সিরিয়াসলি এই শিফটিংয়ের চাপটা না বিশাল বড় চাপ। 1 বছর 2 বছরে পরে একটা করে শিফটিং, আর এটা যে কত বড় প্র্যাকটিস একটা জিনিস। তো প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়ের লাইফে একটা সময় থাকে যখন তারা কনফিউজ থাকে যে লাইফে কি চলছে, কি করব, কোথায় যাব, প্রফেশন কি হবে, লাইফ কি করে চলবে, আমার এত কিছু দরকার, এই জিনিসগুলো কি করে পাবো। আর আমার তখন সেই বয়সটা চলছে, আমি সেই বয়সের কথা বলছি যে আমি কি করব কিছু বুঝতে পারছি না। আমার নিজের ইন্টারেস্ট সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, আমি কি করতে চাই, আমার প্যাশন কি। আমি এতগুলো জিনিস একসঙ্গে লাইফের সঙ্গে অ্যাড করে নিয়েছি যে কোনটা আমি প্রফেশনে নিয়ে এগোবো সেটাই আমি নিয়ে কনফিউজ ছিলাম, কারণ এত বড় বড় ড্রিম, আদৌ সেগুলো পূরণ করতে পারবো কিনা। ছোটবেলা থেকে যে জিনিসটা আমার ভালো লাগতো
থাকতো সেই জিনিসটা আমি লাইফে একটার পর একটা অ্যাড করে গেছি। তো তখন আমার একটাই অপশন মাথায় আসলো, সেটা হলো ফিল্ম, যে আমি ফিল্ম দেখতে খুব ভালোবাসি, ফিল্ম লাইনটাই আমার হয়তো এক্সপ্লোর করা উচিত। তো তার জন্য আমি KFTI বলে একটা ইনস্টিটিউটে, কলকাতা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, যে ইনস্টিটিউটটায় আমি এডিটিংয়ের জন্য ভর্তি হলাম, সেখানে কিছুদিন ক্লাস নিলাম। তো তখন আমার কলকাতা যাওয়া আসা শুরু হয়েছে, আমি ক্লাস করতে যেতাম, আমার এডিটিং ক্লাস থাকতো বা কম্বাইন্ড ক্লাস থাকতো। তো ক্লাস করতে আমাকে উইকলি 2 দিন 3 দিন এরকম যেতে হতো, আর অন্যান্য কাজও থাকতো, যেহেতু বন্ধুদের সঙ্গে প্ল্যান চলছে, প্রজেক্ট চলছে। তখন আমার কলকাতা যাওয়াটা খুব বেশি শুরু হলো। তারপরে মনে হলো যে আমি কলকাতায় স্টে করতে পারি। তো আমার কলকাতায় স্টে করার জন্য তখন আমার একটা ঘর দরকার ছিল, আর সেই ঘরটার রেন্ট ভরা, নিজের থাকা, নিজের খাওয়া, প্রত্যেকটা জিনিসের জন্য খরচা আছে। তখন একটা একটা করে কাজ করতে শুরু করলাম, মানে যা কাজ পেতাম। আমার ফার্স্ট জব ছিল বাজাজে, বাজাজ সার্ভিস অ্যাডভাইজার হিসেবে। সেখানে মোটামুটি 6 মাসের মতো জব করলাম। একটা সময় সেই অফিসের ম্যানেজারের সঙ্গে কিছু ইস্যু হতে শুরু করলো, তো আমার ভালো লাগলো না, আমি জবটা ছেড়ে দিলাম। তারপরে একটা অ্যামাজনে জব শুরু করলাম, অ্যামাজন হাবে কিছুদিন করলাম। করার পর আবার মনে হলো যে আমি এর থেকে বেটার কিছু করতে পারি, কারণ আউটডোর লোকেশন ছিল, রোদের মধ্যে বাইরে বেরিয়ে পার্সেল পিক আপ করা, প্যাথরিক কয়েকটা দিন ছিল আমার লাইফের। আবার নতুন একটা জব খুঁজতে শুরু করলাম। এই করে করে 4টে জব চেঞ্জ করার পর তারপরে ফাইনালি কলকাতায় একটা জব পেলাম, সেটা হলো একটা IT সেক্টরে। আমি তখন খুব হ্যাপি যে আমি এই জবটা কন্টিনিউ করে আমি তখন আমার থাকা খাওয়া চলে যাবে, আমি এদিকে কলকাতা থাকতে পারছি, আমি আর আমার ইনস্টিটিউটও বেশি দূর হবে না। তো তখন আমি নিউ টাউনে শিফট করলাম। আমার এদিকে ফিল্ম স্টাডি শেষ হলো, এদিকে জবের প্রেশার। তো আমি একদমই ফিল্ম লাইনে ফোকাস করতে পারছিলাম না, কারণ তখন আমি পুরোপুরি সেক্টরের ওয়ার্কার হয়ে গেছি। আর কোনো IT সেক্টর বা কোনো কোম্পানিতে জব করা মানে যারা করে তারা প্রত্যেকটা মানুষ জানে যে এতে প্রেশার কেমন থাকে। সেই প্রেশারের চাপে নিজের প্যাশন, এতদিন যার জন্য এতটা এফোর্ট দিলাম, সেই জিনিসে ফোকাস শিফট হতে শুরু করলো। তো আমি তখন ডিসিশন নিলাম যে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এই জব ছাড়তে হবে, সেকেন্ডারি কোনো একটা অপশন খুঁজতে হবে। তো ভাবনাটা আসার সঙ্গে সঙ্গে পড়লো লকডাউন, আর তার জন্য সব অফিস আদালত সব কিছু বন্ধ হয়ে গেলো। তো আমার তখন জব গেল, জব যাওয়ার পর আমি বাড়িতে পুরোপুরি শিফট করে গেলাম। আর করোনার মধ্যে বাড়িতে শিফট করা মানে নিজের ফ্যামিলিকে সেফ রাখার জন্য ফ্যামিলির সঙ্গে কাটাতে শুরু করলাম নিজের সময়। তো তখন আমার মনে হতে শুরু করলো যে একমাত্র ব্লগিং একটা জিনিস, যেটা আমি যদি কন্টিনিউ করি তাহলে হয়তো আমার ফিল্ম মেকিং প্র্যাকটিসটা আমি কন্টিনিউ করতে পারবো। কারণ এর মধ্যে সিনেমাটোগ্রাফির পার্ট রয়েছে, শুটিং রয়েছে, এডিটিং রয়েছে, মিউজিক ডিপার্টমেন্ট রয়েছে, এভরিথিং। মানে তুমি যদি ব্লগেও এফোর্ট দাও তাহলে তোমাকে প্রত্যেকটা জিনিসে কাজ করতে হবে। এটা হলো রয়্যাল বেঙ্গল ITC, যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, কলকাতার মোস্ট লাক্সারিয়াস হোটেলের মধ্যে একটা। আমরা যে এখন EM বাইপাসে, মাথা খারাপ পড়ছে সব হটে। সিরিয়াসলি একটা ডিফারেন্ট লেভেলের এক্সপিরিয়েন্স, কারণ একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে পুরো দুনিয়াটাকে দেখছি। এটা বেলেঘাটা মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনগুলো এখনও চালু হয়নি, মেট্রো স্টেশনগুলো এখনও কাজ চলছে। এরকম পুরো কলকাতাটাকে কানেক্ট করার চেষ্টা করছে মেট্রো দিয়ে। পুরো কলকাতায় মেট্রোর মোটামুটি সব জায়গায় মোটামুটি মেট্রোর কাজ চলছে, সাউথে, নর্থে। কলকাতায় যদি এই মেট্রোর কাজগুলো শেষ হয়ে যায় তাহলে কলকাতার চলাফেরা বড্ড সহজ হয়ে যাবে। আরও মেট্রোটা অনেক ইজি, অনেক কম খরচে কমফোর্টেবল ট্রাভেল করা সম্ভব মেট্রোতে। এটা হলো সল্টলেক স্টেডিয়াম। আমি অ্যাকচুয়ালি কেন ভাই এই জিনিসগুলো খুব ইরিটেটিং সিরিয়াসলি। রাস্তাঘাটে বেরোলে যখন দেখা যায় না যে মানুষ আননেসেসারি হর্ন দিচ্ছে, কোনো রিজন নেই হর্ন দেওয়ার, দাঁড়িয়ে আছে, জ্যাম পড়ে আছে, তারপর সিগন্যাল নেই, তারপরও পেছনে এসে দাপ ধুপ করে হর্ন দিয়েছে, হ্যাঁ করে যাচ্ছে। এই জিনিসগুলো খুব আননেসেসারি, আর এইটা আই থিঙ্ক মানুষের কম করা উচিত। মানুষের বুঝে শুনে হর্ন দেওয়া উচিত। পাহাড়ে কি হয়, পাহাড়ে যতক্ষণ খুব বিপদে না পড়ে মানুষ, ততক্ষণ কেউ কখনো হর্ন দেয় না, কোনো ড্রাইভার কখনো হর্ন দেয় না, কারণ ওদের হর্নের দরকারই নেই, কারণ ওরা প্রপার রুলস মেনটেন করে সবসময় চলে। আর আমাদের এখানে নিজেরা তো রুলস মেনটেন করবে না, এদিকে এমনভাবে পেছনে যে হর্ন দেবে মনে হবে যে হয়তো তারা ফ্লাই করতে পারলে খুব ভালো হয়। যদি তারা রাস্তার উপর দিয়ে জ্যাম ট্যাম পার করে উড়ে যেতে পারতো তাহলে সব থেকে বেটার হতো। আর বাঙালি হয়ে কলকাতার রাস্তায় চলতে চলতে চা খেতে ইচ্ছে করবে না, এটাও কিন্তু মেনে নেওয়া যায় না। তো এক চায় ব্রেক তো বানতেই হয়। আমাদের এখনকার মতো টিফিন এটা, সকালে একবার চা বিস্কুট খাওয়া হয়েছে, কিন্তু তারপর খিদে পেয়েছে। আমি ভাবছিলাম যে কিছু কচুরি খেলে হতো, যাই হোক এখন বিস্কুট আর চা খেয়ে চালাচ্ছি, পরে কিছু একটা খেয়ে। তুই চা খাস না কেন? ভালো না, তো ও আমাদের মধ্যে একমাত্র টিমের যে চা খায় না, ভালো লাগে না, মানে অভ্যেস নেই সেরকম। ও অ্যাকচুয়ালি পিওর বাঙালি না, ঠিক আছে, ও ককটেল, তাই তো? कैसा है? सही है। तो আমার জন্য
চিনি ছাড়া। থ্যাংক ইউ। ভালোই যাচ্ছিল, বেশ কাটছিল সময়টা। তো লকডাউন শেষ হতে হতে আমি একটা ক্যামেরাও কিনে নিলাম। তো একটা একটা করে ইকুইপমেন্ট কালেক্ট করতে শুরু করলাম, যেমন ক্যামেরা কেনা, গিম্বেল কেনা, প্রত্যেকটা জিনিস কিনলাম। তো এই ক্যামেরাটা দিয়ে আমি তখন ফ্রিল্যান্সিং শুরু করলাম। ওয়েডিং বলো, মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম, হোয়াট এভার, যে কোনো কাজ পাচ্ছিলাম আমি প্রত্যেকটা কাজ করছিলাম। তারপরে আমার মনে হলো যে আমাকে যদি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকতে হয় তাহলে আমাকে কলকাতা শিফট করতে হবে, কারণ ফিল্ম রিলেটেড যে ওয়ার্ল্ডটা রয়েছে সেখানে আমি যে কলকাতা থেকেই আমার ঢোকা একমাত্র ইজি হবে। তো যখন বুঝতে পারলাম যে আমি কলকাতায় গিয়ে এবার থাকতে পারি, নিজের খরচ নিজে চালাতে পারি বা একটু একটু আর্নিং শুরু হয়েছে, তখন কলকাতায় শিফট করলাম। কিছু কিছু প্রজেক্টে অ্যাসিস্ট করতে শুরু করলাম। তো অনেক এডিটরের সঙ্গে কাজ করেছি। তো তারপরে একটা ফ্রেন্ডের সঙ্গে কোলাব করে নিজের একটা শর্ট ফিল্ম হলো, যে শর্ট ফিল্মটায় 2টো অ্যাওয়ার্ডও পেলো। তো তারপরে তো কনফিডেন্স লেভেল আরও বেড়ে গেল যে হ্যাঁ, এবার আমি কিছু নিজে থেকে করতে পারি। কিন্তু তখনও আমার একটু একটু করে ব্লগিংটা চলছিল। খুব রেয়ার হতো ভিডিও আপলোড করা, কারণ তখন অন্য লাইফে ব্যস্ত হয়ে গেছে আমি। তারপরে আস্তে আস্তে গ্যাপ শুরু হলো। তারপরে লাস্ট 1 বছর এই ফার্স্ট টাইম আমার লাইফে প্রথম একটা ফিচার ফিল্মের চান্স এলো, যেখানে আমি সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ শুরু করলাম। ডিওপি যাকে বলে, ডিরেক্টর অফ ফটোগ্রাফি। অ্যাজ এ ডিরেক্টর অফ ফটোগ্রাফি আমি সেখানে কাজ করতে শুরু করলাম। আর যেহেতু ওই কনফিডেন্সটা ছিল যে এখন হয়তো আমার মধ্যে একটা ফিচার ফিল্মে কাজ করার মতো অ্যাবিলিটি রয়েছে, একটা বছর পুরো ফিল্মটা দিয়ে দিলাম। দেওয়ার পর তো এই ছিল আমার এই লাস্ট ইয়ার অবধি একটা শর্ট স্টোরি এই কলকাতা রিলেটেড। তো আমি পেছনে 2টো বালিশ দিয়ে নিয়েছি, আর নিচে রয়েছে তোষক, নিচে তোষক আর উপরে বালিশ, এই করে বসে আছি। যখন পায়ে রাখতে কষ্ট হচ্ছে তখন পা হালকা করে তুলে দিচ্ছি। তো আমরা এখন আছি নিউ টাউনে, আর এটাই সেই জায়গাটা দুর্গাপুজোর শ্রীভূমি বলে যে জায়গাটা, যেখানে অনেক বড় করে দুর্গাপুজো হয়। শ্রীভূমি অনেক ফেমাস একটা জায়গা। তো আমরা সেই জায়গার সামনে দিয়েই যাচ্ছি। এটা সেই জায়গা, নিউ টাউন বলে জায়গাটা। এখানেই সব থেকে বড় পুজো হয়। এবার হয়তো ডিজনিল্যান্ড হয়েছিল। আসো আসো আসো, মেরে দাও মেরে দাও, বেঁচে থেকে লাভ জীবন। আমার হুট করে এখন মাথায় আসলো, যদি এটা খুলে যায় তাহলে কি হবে? খুলে গেল হবে। তো আমার একমাত্র ভয় এই আয়নাটাকে নিয়ে। আয়নাটা এখানে রাখা হয়েছে, আর ইয়োগা ম্যাটটা দিয়ে ওটা প্রেশার দিয়ে রাখা হয়েছে। আই উইশ গিয়ে ভালোভাবে পৌঁছাক। এটা আমার খুব পছন্দের একটা জিনিস, যেটা ভেঙে গেলে খুব কষ্ট হবে। আর অ্যাকচুয়ালি শিফট করতে গেলে, এক জায়গা থেকে এক জায়গায় শিফট করতে গেলে অনেক জিনিস এরকম নষ্ট হয়, মানে কিছু না কিছু ভাঙেই হয়। কোনো একটা কাপ ভাঙে বা কোনো একটা নতুন জিনিস ভাঙে, সেটা তো অভ্যস্ত হয়ে গেছি, সেটা নিয়ে অত কষ্ট নেই। কিন্তু আই উইশ কি আয়নাটা যেন না ভাঙে, আয়নাটা ভাঙলে আমার খুব কষ্ট হবে। তো আমরা আছি এখন সিথির মোড়, আর আকাশের অবস্থা খুব বাজে। এখন বৃষ্টি আসলে আমাকে এইগুলোকে নামিয়ে পুরো সামনেটা ঢেকে দিতে হবে, আর আমি ভেতরে ঢুকে যাবো। পুরো ভেতরে টুক করে ঘর বানিয়ে এটাকে বসে থাকবো। আমরা তো যাই হোক, আমরা পৌঁছে গেছি, কিন্তু আমরা জাস্ট পৌঁছালাম আর তখনই হাওয়া বাতাস শুরু হয়ে গেছে। আই উইশ কি বৃষ্টি না আসুক। চল তাহলে একটা একটা করে বের করি। আমরা কোনো রকমের জিনিসপত্র ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে বেরোলাম, কারণ এখন খেতে হবে। সকালে খাইনি। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো, একজন 11টা থেকে আমাদের জন্য বসেছিল বেলঘড়ি স্টেশনে। একে লোকেশন পাঠানো হয়েছে, তারপরে সে লোকেশন ভুল করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আঙুলে ঢেকে নেই, খুব ভালোভাবে দেখা যাচ্ছে। তো আমার জন্য লাল চা, চিনি ছাড়া বলে, চিনি ছাড়া দুধ চা নেই, আর তার জন্য দুধ চা। বৃষ্টি। মেট রিয়া আমাকে সবাই দেখেছে দীঘার ব্লগে, যখন ও একটাই ব্লগে এসছে আমার, সেটা হলো আমরা যখন দীঘাতে গেছিলাম। তো দীঘা ট্রিপটা, তাই তো ফ্যামিলি ট্রিপ ছিল। আর এটা সেকেন্ড টাইম, তাই তো? আমি প্রপারলি ফার্স্ট টাইম। হ্যাঁ, সে সামথিং অ্যাবাউট ইউ, কौन लगता हो मेरा? वो तो ब्लॉगर भैया बताएंगे, তাই না? তার মানে কি এই সময় হলো গলা খাসটা। কেমন লাগলো বলো ভিড়টা? এর থেকে কত ভিড়ে পড়েছিলাম, জুতো খুলে রয়ে গেছে ট্রেনে, আর আমি ট্রেনের বাইরে। তো আমি অ্যাকচুয়ালি রিয়াকে দিতে এসেছি, ও চলে যাবে। তো ওকে শিয়ালদা থেকে ট্রেনে তুলে দেবো, তারপরে আমি এখান থেকে আজকে নেতাজিনগর যাবো। নেতাজিনগরেই থাকবো। নেতাজিনগর যদিও কিছু নেই রুমে, তবু মিন্ময় আছে। আজকে মিন্ময়ের সঙ্গে থাকবো, কালকে বাড়িতে ফিরবো। কী করবে? বাড়ি যাবো, আবার কি করবো? টাটা ম্যাম, ভালো থাকবেন। হ্যাঁ বস। না আমি বসবো না, বসবো না। তো আমি সকালে অ্যাকচুয়ালি বলছিলাম বেরোনোর সময় যে আমাকে একবার আবার ফিরে আসতে হবে এই নেতাজিনগরে, কারণ আমার ব্যাংকের কাজ ছিল। রিয়া বসেছিল বেলঘড়ি স্টেশনে আমার জন্য। ব্যাংকের কাজটা অ্যাকচুয়ালি ওরই ছিল। তো ওর ব্যাংকের কাজ শেষ করে ওখান থেকে কিছু একটা খেয়ে দিয়ে তারপরে আবার বেরোলাম ওকে দেওয়ার জন্য। তো ওকে শিয়ালদা নামিয়ে দিয়ে তারপরে এখন বাড়ি ফিরছি। যেহেতু অনেকদিন একসঙ্গে থেকেছি, তো হঠাৎ করে মিনময় আবার একা হয়ে যাচ্ছে, ওই জন্য ভাবলাম যে এখানেই থেকে যাই, আর কালকে এখানে কাজ সেরে কালকে বাড়ি। তো ঘরটা ছাড়া তো আমার প্ল্যানই ছিল, তো এর জন্য আমার খুব বেশি আক্ষেপ নেই।
নেই, কারণ আমি নিজের প্ল্যানে করছি প্রত্যেকটা জিনিস। কিন্তু সব থেকে কষ্টের পার্ট হলো মিনময়ের থেকে আলাদা হওয়া। এবার চলো মিনময়ের সম্বন্ধে কিছুটা বলা যাক। মিনময় আমার লাইফে অনেক ইম্পর্টেন্ট একটা মানুষ। এক কথা তো আমার ছোটোবেলার বন্ধু, ও আমার একদম নিজের ভাইয়ের মতো। তারপর আমরা লাস্ট 1 বছর হলো দুজনে পার্টনারশিপ করেছি, একটা প্রোডাকশন কোম্পানি খুললাম, সেই কোম্পানির আন্ডারে অনেকগুলো কাজ কমপ্লিট করেছি আমরা দুজনে মিলে, একসঙ্গে অনেক কিছু প্ল্যান করেছি, আর সেই প্ল্যানগুলোর পেছনে আমরা এখনও দুজনে মিলে ছুটছি। তো মিনময়ের ভূমিকা আমার লাইফে অনেক বেশি, কারণ আমরা এই লাস্ট 1 বছর একসঙ্গে কাটিয়েছি, একসঙ্গে রান্না করা, প্রত্যেকটা খারাপ সময় প্রত্যেকটা ভালো সময় দুজনে একসঙ্গে থাকা। আর আমরা ফিউচারের কথা বলতেও পারি না যে লাইফে আরও কি আসতে চলেছে আমাদের সঙ্গে, কিন্তু একটাই ইচ্ছে কখনো শেষ হওয়ার না, সেটা হলো মিনময়ের সঙ্গে পার্টনারশিপের পরে যে আমাদের দুজনের প্ল্যানগুলো হয়েছিল প্রত্যেকটা প্ল্যান প্রপারলি এক্সিকিউট করা। কোথায় আছিস? তো আমরা এখন রাতের খাবার খেতে বেরিয়েছি। তো এখনকার জন্য রাতের খাবার মটর পনির আর চিকেন ভর্তা আর রুটি, তাই তো? এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস যে যদি তুমি আর্টিস্ট হতে যাও বা ফিল্ম লাইনের কোনো একটা কাজ করতে যাও বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকতে যাও, এনি কাইন্ড অফ রোলে, মানে তোমার যে কোনো ডিপার্টমেন্টে বলো, প্রত্যেকটা জিনিসে এন্ডলেস এফোর্ট রয়েছে। কারণ এই মিস্টিরিয়াস ওয়ার্ল্ডটার পেছনে এত মানুষ লেগে রয়েছে যে যদি তোমার ফিনান্সিয়াল সাপোর্ট থাকে তাহলে হয়তো তুমি খুব ভালোভাবে পৌঁছাতে পারো, অথবা যদি তোমার ব্যাকগ্রাউন্ডে কেউ থাকে, এমন কেউ যে মিউজিশিয়ান বলো বা আর্টিস্ট বলো বা রাইটার বলো, তোমার চেনা জানা যে তোমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে, তাহলে তোমার জন্য অনেক ইজি হবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢোকা। কিন্তু আমার জন্য এই দুটো ব্যাকআপের কোনোটাই ছিল না, না আমার ফিনান্সিয়াল সাপোর্ট ছিল, না আমার নিজের ব্যাকগ্রাউন্ডে কেউ ছিল যে ফিল্ম লাইনে কাজ করে বা এই আর্টিস্টিক কোনো একটা কিছুতে ইনভলভ রয়েছে সে। তো আমাকে পুরো জিনিসটা জিরো থেকে শুরু করতে হলো। তো একটা সময় আমার তারপরে মনে হতে শুরু করলো যে অনেকটা দিন এই জায়গাটাতে কাটানোর পর আমি একটা কমফোর্টেবল জোনের মধ্যে আবার ঢুকে যাচ্ছি, কারণ আমার জোনটা অনেক কমফোর্টেবল হয়ে গেছে আমার জন্য, আমি ইউজড হয়ে গেছি এই লাইফটার সঙ্গে। তো আমার লাইফে একমাত্র সলিউশন এটাই যে এই জায়গা থেকে বেরোনো, কারণ আমি এই কমফোর্ট জোন থেকে যদি বেরোই তাহলে হয়তো আমি নতুন আবার কিছু এক্সপ্লোর করতে পারবো। তারপরে আমি ভাবলাম যে আমার নেক্সট প্ল্যানটা এক্সিকিউট করার জন্য যদি আমার বাড়িটা আমার জন্য সব থেকে শ্রেয় হয়, সেটা একবার ট্রাই করে দেখা যেতে পারে। তো আমি কলকাতা ঘর না ছেড়ে বাড়িতে এসে থাকতে শুরু করলাম। 2.5 মাস বাড়িতে কাটানোর পর আমার মনে হলো যে আমি এখন হয়তো আমার কলকাতার ঘরটা ছেড়ে দেওয়া উচিত। আমার ফিনান্সিয়াল অনেক বড় একটা অ্যামাউন্ট কলকাতায় থাকা মানে দিতে হচ্ছে, কলকাতার ঘরের জন্য খাওয়া দাওয়া প্রত্যেকটা জিনিস। আর টালিগঞ্জ থাকা মানে নেক্সট লেভেলের এক্সপেন্সিভ একটা প্লেস, যেখানে সব সেলিব্রিটিদের জায়গা। হ্যাঁ, অনেক নতুন কিছু আমি এক্সপ্লোর করতে শুরু করেছি, কারণ যেখানে আমি হয়তো মাসে একটা ব্লগ দিতাম, সেখানে আমি 2 দিনে কি 3 দিনে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি। অনেক কিছু প্ল্যান করছি ফিউচারের জন্য, যেটা আস্তে আস্তে এই চ্যানেলে দেখতে পারবে। একটা লাইফ থেকে একটা লাইফে বেরিয়ে পুরো ব্যাপারটাকে ব্যালেন্স করতে একটু সময় লাগছে। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য আর কন্টিনিউয়াসলি কমেন্ট করে যাওয়ার জন্য। আই এম লিটারেলি থ্যাঙ্কফুল টু ইউ গাইস। কিপ সাপোর্টিং। আই হোপ আমি তোমাদের কখনো নিজের কন্টেন্টের মাধ্যমে খুশি দিতে পারবো। হোপ ফর দ্য বেস্ট, গুড লাক অ্যান্ড আই লাভ ইউ, আই ডু। টেক কেয়ার, টাটা। এখন বাজে 12:12 বাজে আর আমি ভিডিও করতে শুরু করেছি এই মাঝরাতে। এখন ভিডিও করছি আমি। বাহ বাহ, সাবাস সাবাস।